হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নিয়ে। এটা হচ্ছে মেন্ডেলিপের দীর্ঘ পর্যায় সারণীর একটা চিত্র। এখানে আছে 7টি পর্যায় এবং 18টা শ্রেণী। এবং প্রথম যে শ্রেণীটা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। দ্বিতীয় শ্রেণীটাকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। এবং যদি আমরা যাই 18 নম্বর শ্রেণীতে, তাহলে সেখানে আছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। 17 নম্বরে আছে হচ্ছে হ্যালোজেন মৌল এবং 16 নম্বরে আছে চ্যালকোজেন মৌল, মানে অক্সিজেন, সালফার এগুলো। এবং 15 নম্বরে আছে হচ্ছে নিকটোজেন মৌল, যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এগুলো। এবং যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই, মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাহলে কী হবে? আকার কমতে থাকে। আকার যেহেতু ছোট হতে থাকে, ফলে ধাতব ধর্ম কমতে থাকে এবং অধাতব ধর্ম বাড়তে থাকে। এবং যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, মানে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তাহলে কি ফ্রান্সিয়াম পর্যন্ত, তাহলে এখানে আকার বাড়তে থাকে, ফলে ধাতব ধর্ম বাড়তে থাকে, ফলে অধাতব ধর্ম কমতে থাকে। এবং যদি বলি তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কোনো যৌগ মৌলে যদি কোনো পরমাণুর ইলেকট্রনকে নিচের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যেমন NaCl এর মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো বাদিক থেকে যদি ডান দিকে যাই, যেমন হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, এখানে যদি তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লুরিনের বেশি। এবং তড়িৎ ধনাত্মকতা কার বেশি? লিথিয়ামের বেশি। এবং উপর থেকে যদি নিচে আসি, তাহলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, কারণ আকার বড় হয়, তাই জন্য। এখানে আছে ল্যান্থালাইড কতগুলো মৌল, যেমন হচ্ছে সেরিয়াম থেকে লুটেনিয়াম পর্যন্ত। এবং অ্যাক্টিনাইড মৌলগুলো থোরিয়াম থেকে লরেন্সিয়াম। এখানেও আছে মেটালিক এবং নন মেটালিক প্রপার্টিস এবং ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে, এবং বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। আর কিছু কোয়েশ্চেন আছে, যেমন হচ্ছে সোডিয়ামকে যদি রাখা হয়, তাহলে কেরোসিন তেলের মধ্যে রাখা হয়। আর প্রথম পর্যায়ের প্রথম মেম্বারকে হাইড্রোজেন। নোবেল গ্যাসের ইলেকট্রন অ্যাফিনিটি কি? 0, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কোনো ইলেকট্রন গ্রহণ করার পর অ্যানায়নে পরিণত হলে যে এনার্জি সে মুক্ত করে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। যেহেতু নোবেল গ্যাস স্থায়ী থাকে, স্টেবল থাকে, সেজন্য তাদের ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয়। মেইন কম্পোনেন্ট অফ গোবর গ্যাস সেটা হচ্ছে কি? মিথেন। মেইন কম্পোনেন্ট অফ LPG এটা হচ্ছে মিথেন, প্রোপেন এবং বিউটেন। দ্য রেফ্রিজারেট্যান্ট ফ্রেয়ন ইজ, ফ্রেয়নটা কি? ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন। গ্যালেনাটা কি? এটা হচ্ছে লেডের ওর একটা, মানে আকরিক। মোনাজাইট এটা কি? এটা হচ্ছে থোরিয়ামের আকরিক। নেইল পলিশ রিমুভারে কি ইউজ হয়? এটা হচ্ছে অ্যাসিটোন। দ্য আয়রন কন্টেইনার ইজ গ্যালভানাইজড বাই, এটা হচ্ছে জিঙ্ক। OF2 এই মৌলের মধ্যে অক্সিডেশন স্টেট অক্সিজেনের কত? যেহেতু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য ফ্লুরিন হচ্ছে -1 করে, তাহলে -2, আর অক্সিজেনের তাহলে কত হবে? +2, তাহলে +2 হবে। আইসো ইলেকট্রনিক অফ Al3+, মানে অ্যালুমিনিয়ামে যেহেতু 13 থেকে 3টে ইলেকট্রন বাদ দিয়ে তাহলে কত হয়েছে? ও 10 আছে। তাহলে এই Cl-, Al, সালফার 2- এবং ফ্লুরিন মাইনাস, এর মধ্যে কী হবে? ফ্লুরিন, কারণ ফ্লুরিনের যেহেতু 9, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে ওর কত হবে? 10। তাহলে অ্যালুমিনিয়ামের Al3+ এর হবে হচ্ছে F-। 13Al27 এর নিউট্রন কত হবে? তাহলে ভর সংখ্যা হচ্ছে 27 অ্যালুমিনিয়ামের, এবং 13 হচ্ছে ওর মাস নাম্বার বা প্রোটন সংখ্যা। তার নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তার মানে হচ্ছে